আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় শক্তিশালী ধূমকেতু দলের বিপক্ষে মাঠে নামছে ইমার্জিং ক্রিকেটারদেরকে নিয়ে গড়া দুরন্ত দলটি। ধূমকেতু দলে যেখানে বিশ্বকাপের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকে নিয়ে সাজানো হয়েছে, অন্যদিকে দুরন্তর যে স্কোয়াড সেখানে রয়েছে ইমার্জিং তারকা ক্রিকেটাররা যারা এইচপি বা ইমার্জিং যে ক্রিকেটার রয়েছে তারা যারা সদ্য শেষ হওয়া আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খেলেছে অথবা গত নভেম্বর খেলা এশিয়া কাপ রাইজিং স্টার স্কোয়াডে ছিল তাদেরকে নিয়েই সাজানো হয়েছে, যে দলের নেতৃত্বে রয়েছে আকবর আলী। ১৩ সদস্যের স্কোয়াডের মধ্যে ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে জিশান আলম, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম এবং মাহফিজুল ইসলাম রবিন। ৪ জন মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী এবং এস এম মেহরাব হোসেন। ৫ জন বোলারের মধ্যে একমাত্র জেনুইন স্পিনার হচ্ছে লেফট আর্ম স্পিনার রাকিবুল হাসান এবং ৪ জন পেসার হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন এবং নাহিদ রানা। এই ১৩ সদস্য স্কোয়াডের মধ্যে যদি তাদের রিসেন্ট পারফরমেন্স হিসাব করে যদি তাদের স্কোয়াডটা বা একাদশটা সাজাতে যায়, সেক্ষেত্রে আহ, তাদের দলের সবচাইতে স্ট্রেংথের জায়গাটা হচ্ছে তাদের দলের বোলিং বিভাগ। অর্থাৎ তাদের যে ৪ জন পেসার রয়েছে অর্থাৎ সাকলাইন, রিপন, নাহিদ রানা এবং ইকবাল হোসেন ইমন, এই ৪ জনই দুর্দান্ত ফর্মে রয়েছে। এর মধ্যে আব্দুল গাফফার সাকলাইনকে আমরা কিন্তু সদ্য শেষ হওয়া বিপিএল এ দেখেছি রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে ৯ ম্যাচ খেলে ৯টা উইকেট শিকার করতে মাত্র ৬.০২ ইকোনমি রেটে খুবই ভালো ইকোনমি রেটে বল করেছে। পাশাপাশি ব্যাট হাতে কন্ট্রিবিউট করেছে, ৪ ইনিংসে ৫৪ রান করেছে, ১৫৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এটাতে একটা প্লাস পয়েন্ট রয়েছে ব্যাটিং, তবে তার মূল জায়গা স্ট্রেংথের জায়গা হচ্ছে তার বোলিং। অন্যদিকে রিপন মন্ডল রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে খেলেছিল, যে টুর্নামেন্টের চতুর্থ সেরা উইকেট শিকারী হয়েছে। ৮ ম্যাচ খেলে ১৭টা উইকেট শিকার করেছে। যদিও ইকোনমি রেটটা একটু হাই, ৮.৫-এর উপরে, কিন্তু দ্বিগুণেরও বেশি উইকেট শিকার করেছে। সেও ফর্মে রয়েছে। আরেক পেসার নাহিদ রানা, সকলেই জানি আমরা তারকা একজন পেসার, সবশেষ সদ্য বিপিএল এ রংপুর রাইডার্স এর হয়ে ৮ ম্যাচ খেলে ৯টা উইকেট শিকার করেছে। ৭-এর কম ইকোনমি রেটে বল করেছে, ওভার প্রতি রান দিয়েছে ৬.৭৩ ইকোনমি রেটে, সেও ফর্মে রয়েছে। এমনকি ইকবাল হোসেন ইমন, যে সদ্য শেষ হওয়া বিপিএল এ খেলেনি, কিন্তু সদ্য শেষ হওয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, টুর্নামেন্টের সপ্তম সেরা উইকেট শিকারী হয়েছে। ৫ ম্যাচ খেলে ১১টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে মাত্র ৪.০২ ইকোনমি রেটে। যদিও আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা ছিল ৫০ ওভারের ফরম্যাটে, তারপরও সে কিন্তু ফর্মে রয়েছে। অর্থাৎ এই যে দুরন্তর যে স্কোয়াডটা ১৩ সদস্য, এর মধ্যে থেকে তাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু তুখোড় একটা বোলিং ডিপার্টমেন্ট, যেটা এবারের এই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে যে কোনো দলকে তারা চোখ রাঙাতে কিন্তু তারা সক্ষম, এই ৪ জনের পেস সেটআপটা। এর বাইরে একমাত্র স্পিনার রাকিবুল হাসান, সে খুব একটা ভালো করতে পারেনি সদ্য শেষ হওয়া বিপিএল এ, যদিও খুব বেশি ম্যাচও পায়নি। ৩ ম্যাচ খেলেছে, ২টা উইকেট শিকার করেছে, কিন্তু রান দিয়েছে ১০-এর উপর ইকোনমি রেটে। এই দলে যে ৪টা টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে অর্থাৎ জাওয়াদ আবরার, জিশান, আজিজুল হাকিম তামিম এবং মাহফিজুল ইসলাম রবিন, এর মধ্যে থেকে জিশান আলম সদ্য শেষ হওয়া বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স এর খেললেও কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। সবশেষ ম্যাচ খেলেছে সে এশিয়া কাপ রাইজিং স্টারে, যেখানে ৫ ম্যাচ খেলে ৭৯ রান করেছে, ১৫ ওভারে ১২৩ স্ট্রাইক রেটে। এভারেজটা খুব একটা ভালো না, স্ট্রাইক রেটটা মোটামুটি চলনসই। তারপরও জিশান আলমকে এই দুরন্তর ফার্স্ট 11 এর ওপেনিং এ ফার্স্ট চয়েস হিসেবে দেখা যাবে। তার ওপেনিং পার্টনার হিসেবে জাওয়াদ আবরারকে নামানো হবে, কারণ জাওয়াদ আবরার কিন্তু নিয়মিত খেলার মধ্যে আছে। এশিয়া কাপ রাইজিং স্টারে যদিও খুব একটা ভালো করতে পারেনি, সেখানে ৪ ম্যাচ খেলে করেছে মোটে ৬৫ রান, ২১ এভারেজ এবং মাত্র ৯৫ স্ট্রাইক রেটে। অন্যদিকে সদ্য শেষ হওয়া যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, সেখানে সে ৪ ইনিংসে ব্যাট করে ৮৩ রান করেছে, ২০ এভারেজ এবং ৮৬ স্ট্রাইক রেটে। কিন্তু যেহেতু তার অর্থাৎ জিশান আলম যদি ওপেন করে, তার ওপেনিং পার্টনার হিসেবে জাওয়াদ আবরার অথবা মাহফিজুল ইসলাম রবিন, দুইজনের একজন নামার কথা। কিন্তু রবিন যেহেতু সদ্য শেষ হওয়া বিপিএল এ ওপেনিং করেনি কোনো ম্যাচে এবং ৪ ম্যাচ খেলে করেছে মোটে ২৭ রান, এবং স্ট্রাইক রেটটা খুব একটা ভালো না, সেই হিসাবে রবিনকে ফার্স্ট 11 দেখা যাবে না। তার জন্য ওপেনিং করতে দেখা যেতে পারে জাওয়াদ আবরারকে জিশান আলমের সাথে। ৩ নম্বর পজিশনে নামবে আজিজুল হাকিম তামিম, সে সদ্য শেষ হওয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনিই খেলেছে এবং ৪ ইনিংসে ব্যাট করে ১৯৪ রান করেছে, ৪৮ এভারেজে। যদিও তার স্ট্রাইক রেটটা নিয়ে শঙ্কা রয়েছে, ৬৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছে, যদিও ৫০ ওভারের টুর্নামেন্ট। তারপরে তার থেকে তো আশা ছিল যে ৮০-৯০ স্ট্রাইক রেটে ব্যাট করবে, তবে তার থেকে এক্সট্রা বোলিংটাও পাওয়া যায়। ৪ ইনিংস বল করে ৩টা উইকেট শিকার করেছে মাত্র ৪.৫৬ ইকোনমি রেটে এই সদ্য শেষ হওয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। ৩ নম্বর পজিশনে তাকে নামানো হবে। ৪ নম্বর পজিশনে থেকে ৪ থেকে ৭ নম্বর পজিশনে নামবে যথাক্রমে এই দুরন্ত স্কোয়াডে থাকা ৪ জন মিডল অর্ডার ব্যাটসম্যান, অর্থাৎ আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী এবং এস এম মেহরাব হোসেন। আরিফুল ইসলাম সদ্য শেষ হওয়া বিপিএল খুব একটা ভালো করতে পারেনি। ৪ ইনিংসে ব্যাট করে ৭৬ রান করেছে, ১৯ এভারেজ এবং মাত্র
96 স্ট্রাইক রেটে। তারপর আনিসুল ইসলামের কিন্তু এনসিএল টি-টোয়েন্টি লিগে তার ভালো পারফরমেন্স করার রেকর্ড রয়েছে, তাই 4 নম্বর পজিশনে আরিফুলকে নামানো হবে। 5 মাহিদুল ইসলাম অঙ্কনকে নামানো হবে, যদিও সদ্য শেষ হওয়া বিপিএল এর নোয়াখালীর হয়ে ভালো করতে পারেনি। 8 ম্যাচ খেলে 155 রান করেছে, 25 এভারেজ, মাত্র 101 স্ট্রাইক রেটে। কিন্তু এই দলের যেই মিডল অর্ডার সেটআপ, সেই হিসাবে অঙ্কন ইজিলি একাদশের সুযোগ পাবে। 6 নম্বর পজিশনে অধিনায়ক আকবর আলীকে দেখা যাবে। সদ্য শেষ হওয়া বিপিএল এ রাজশাহীর হয়ে খুব একটা ভালো করতে পারেনি, 4 ম্যাচ খেলে 70 রান করেছে, 17 এভারেজ এবং 98 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 100 কম স্ট্রাইক রেটে ব্যাট করেছে, কিন্তু যেহেতু দলটির অধিনায়ক সে তো থাকবেই। 7 নম্বর পজিশনে অলরাউন্ডার এস এম মেহরাব হোসেনকে দেখা যেতে পারে, কারণ দেখা যেতে পারে কি সে থাকবেই। এস এম মেহরাব হোসেন এবারের বিপিএল এ রাজশাহীর হয়ে 9 ম্যাচ খেলেছে, 9 ম্যাচ খেলে 5 ইনিংসে ব্যাট করেছে মাত্র 27 রান, ব্যাট হাতে ভালো করতে পারেনি, তবে বল হাতে 6 ইনিংসে 4 উইকেট শিকার করেছে 7.35 ইকোনমি রেটে। যেহেতু এই দলের 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যে ব্যাটিং পজিশন দুরন্তর, সেই হিসাবে একটা অলরাউন্ডার দরকার, সেখানে তারা সাথে এস এম মেহরাবকে খেলাবে। যদিও জিশান আলম এবং আজিজুল হাকিম তামিমও কিন্তু অলরাউন্ডার, তারপরেও তারা একটা লোয়ার মিডল অর্ডারে একটা জুনিয়র অলরাউন্ডারকে তারা চাইবে, সেই হিসাবে এস এম মেহরাব হোসেন 7 নম্বরে নামবে। 8, 9, 10, 11-তে একটা স্পিনার এবং 3টা পেসারকে তারা নামাবে। একমাত্র স্পিনার হিসেবে সেখানে রাকিবুল হাসান ইজিলি একাদশে ফিট হয়ে যাবে। বাকি 3 পেসার হবে আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল এবং নাহিদ রানা। নাহিদ রানা কেন একাদশে থাকবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর সাকলাইন এবং রিপন, শুরুতেই বললাম যে তারা কিন্তু সদ্য শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত বোলিং করেছে, তাই এই দুইজন টিকে যাবে একাদশে। ইকবাল হোসেন ইমন সদ্য শেষ হওয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভালো করেছে, কিন্তু তারপরে যেহেতু এখানের মধ্যে পেসারদের মধ্যে একটা কিন্তু প্রতিযোগিতা রয়েছে, সেই হিসাবে ইমন ফার্স্ট 11-এ থাকবে না। সেই হিসাবে একাদশটা তাদের এরকম হতে পারে: ওপেনিং এ জিশান আলম, জাওয়াদ আবরার, 3-এ আজিজুল হাকিম তামিম, 4 নম্বর পজিশনে আরিফুল ইসলাম, 5-এ মাহিদুল ইসলাম অঙ্কন, 6-এ আকবর আলী, 7-এ এস এম মেহরাব হোসেন, 8-এ আব্দুল গাফফার সাকলাইন, 9 রিপন মন্ডল, 10 নাহিদ রানা এবং 11 নম্বরে বাত স্পিনার রাকিবুল হাসান। এই দলের যেহেতু এবারের এই অদম্য টি-টোয়েন্টি কাপে ইম্প্যাক্ট প্লেয়ার সিস্টেমটা রাখা হয়েছে, সেই হিসাবে 12th ম্যান ক্রিকেটারটা হতে পারে টপ অর্ডার ব্যাটসম্যান মাহফুজুল ইসলাম। রবিনকে তারা 12th ম্যান বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে পারে, অথবা তারা চাইলে সেখানে পেসার ইকবাল হোসেন ইমনকে রাখতে পারে। তবে রবিনের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে 12th ম্যান হিসেবে থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। আপনাদের কাছে কি মনে হয়, ধূমকেতুর শক্তিশালী দল যেখানে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, অর্থাৎ সোজা কথা জাতীয় দল, জাতীয় টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা সেখানে রয়েছে, তানজিদ তামিম, পারভেজ ইমন, তারপর সাইফ হাসান, লিটন দাস, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ, মাহিদি, নাসুম, মুস্তাফিজ, শরীফুলের মতো শক্তিশালী যে স্কোয়াডটা রয়েছে, সেই স্কোয়াডের বিপক্ষে দুরন্তর যে স্কোয়াডটা একাদশটা আপনাদেরকে বললাম, তারা কি ধূমকেতুকে তারা কম্পিট করতে পারবে কিনা, তারা তাদেরকে হারাতে পারবে কিনা, সেটা আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এবং প্লাস আরেকটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে সদ্য শেষ হওয়া বিপিএল রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন করা হেড কোচ হান্নান সরকার কিন্তু এই দুরন্ত স্কোয়াডের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছে। তাই এখানে আবার অধিনায়ক হিসেবে আকবর আলী, আর চ্যাম্পিয়ন অধিনায়ক তো রয়েছে, যে যেখানেই যায় সেখানেই শোনা হয়ে যায়, সেই যে কোনো ফরম্যাটে ক্রিকেট হোক না কেন, সে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসে। সেই হিসাবে আকবর আলীর নেতৃত্বে এবং হান্নান সরকারের কোচিং এ এই দলটা কিরকম পারফরমেন্স করে এবং উদ্বোধনী ম্যাচে কি চমক দেখাতে পারে কিনা ধূমকেতুকে হারিয়ে, সেটাই এখন দেখার বিষয়। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করবেন, ধূমকেতু নাকি দুরন্ত, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।